হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তার উপর আরো একটি ক্লাস প্রোভাইড করতে চলেছি। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে আলোচনা করব। তবে তার আগে যারা আগের ক্লাসটি দেখোনি, যেখানে এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেকগুলো বেসিক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেকেন্ড হাফের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বেসিক কিছু কনসেপ্ট, যেগুলো খুব সহজভাবে কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসটি দেখে নিও। তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বেশ কিছু গুরুত্বপূর্ণ পোর্শন রয়েছে, সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসে আমাদের প্রথম যেটা প্রশ্ন, কপার তড়িৎদ্বার সহ কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এক্ষেত্রে আমরা যখন কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে তড়িৎ পাঠাই, তখন কপার সালফেট এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে Cu বাই পজিটিভ আয়ন এবং SO4 বাই নেগেটিভ আয়ন উৎপন্ন করে। তার সাথে দেখো সামান্য পরিমাণ জলও বিয়োজিত হয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে কপার সালফেট অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Cu বাই পজিটিভ আর SO4 বাই নেগেটিভ তৈরি করছে। তার সঙ্গে এটা জলীয় দ্রবণ, তার মানে জল আছে, জলটাও দেখো H+ আর OH- আয়নে ভেঙে যাচ্ছে। ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে আর অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে এটা দেখব, এবং তার সাথে কেন এই ধরনের বিক্রিয়া হচ্ছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেটের বিয়োজনে Cu বাই পজিটিভ এটা একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে, আর জলের বিয়োজনে H+ ক্যাটায়ন তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এখানে দুই ধরনের ক্যাটায়ন তৈরি হচ্ছে, অথচ হাইড্রোজেন প্লাস মানে H+ না গিয়ে কেন Cu বাই পজিটিভটা ক্যাথোডে গেল। একই রকম ভাবে মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যানোডে দেখো SO4 বাই নেগেটিভ আর OH- আয়ন রয়েছে, অথচ অ্যানোডে এই সমস্ত অ্যানায়নগুলো না গিয়ে অন্য কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি Cu কপার রয়েছে, সেটার এখানে ইলেকট্রন বর্জন হচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে ক্যাথোডে কেন এরকম ঘটনা ঘটছে। দেখো, এক্ষেত্রে কপারে মানে ক্যাথোডে যদি কথা বলি, তাহলে Cu বাই পজিটিভ এবং H+ উভয় মানে দুই ধরনেরই হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন যদি হয় তাহলে ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, যেহেতু ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, তাই না, নেগেটিভলি চার্জ ইলেকট্রোড। তাহলে সেই তড়িৎদ্বারের দ্বারা আকৃষ্ট হবে। তাহলে Cu বাই পজিটিভ আয়ন আর H+ দুটোই কিন্তু ক্যাথোডের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি তড়িৎ রাসায়নিক শ্রেণী আলোচনা করি, আমরা ধাতু যে চ্যাপ্টারটা রয়েছে ধাতুবিদ্যা, সেখানেও তড়িৎ রাসায়নিক শ্রেণী পাবে। সেখানে যদি খেয়াল করো, দেখবে যে হাইড্রোজেনের নিচে কিন্তু কপার রয়েছে, অনেকগুলো তোমাদের ধাতু রয়েছে নিচে, মানে মাঝখানে হাইড্রোজেন রয়েছে, তাই না, মাঝখান থেকে কিছুটা নিচে। এবার তড়িৎ রাসায়নিক শ্রেণীর মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে হাইড্রোজেনের নিচে হচ্ছে কপারের অবস্থান। এবার যেটা যত নিচে অবস্থিত হয় সেক্ষেত্রে সেটার কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি হয়। তাহলে হাইড্রোজেনের নিচে কপার আছে, অর্থাৎ H+ এর তুলনায় এই যে Cu বাই পজিটিভ আয়ন, এটার ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি বা প্রবণতা সেটা বেশি হবে। তার জন্য কি করবে, Cu বাই পজিটিভ আয়ন এটা কি করবে, এখান থেকে ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, নিয়ে ধাতব কপারে পরিণত হবে। কেমন? তাহলে এক্ষেত্রে সেটাই লেখা হয়েছে যে H+ আয়ন অপেক্ষা Cu বাই পজিটিভ আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বা টেন্ডেন্সি অনেক বেশি, ফলে ক্যাথোডে Cu বাই পজিটিভটা যাচ্ছে, H+টা যাচ্ছে না। ফলে ক্যাথোডে কি হচ্ছে, এই যে এরা ইলেকট্রন গ্রহণ করছে, নিয়ে ধাতব কপারে পরিণত হচ্ছে। এবার ধাতব কপারে পরিণত হচ্ছে, ফলে ক্যাথোডটা কিন্তু পুরু হচ্ছে বা তার ভরটা কিন্তু বাড়ছে। নেক্সট আসবো আমরা অ্যানোডে কেন এরকম বিক্রিয়া ঘটছে। অ্যানোডে দেখো, অ্যানোডে আমরা দেখতে পাচ্ছি OH- আয়ন এবং এক্ষেত্রে OH- আয়ন তার সঙ্গে SO4 বাই নেগেটিভ, এই দুটোই রয়েছে যারা অ্যানোডের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, অ্যানায়নগুলো অ্যানোডে যায়। কিন্তু আমরা দেখছি যে এই দুটো আকৃষ্ট হওয়া সত্ত্বেও SO4 বাই নেগেটিভ আয়ন সেটাও যাচ্ছে না, বা OH- আয়ন সেটাও কিন্তু অ্যানোডে যাচ্ছে না। তার কারণ এই আয়নগুলোর চেয়ে ধাতব যেটা কপার তড়িৎদ্বার অ্যানোডে আমরা ব্যবহার করছি, সেই তড়িৎদ্বার মানে কপার তড়িৎদ্বারের ইলেকট্রন লুজ করার বা ইলেকট্রন বর্জন করার প্রবণতা এদের থেকে বেশি। তার জন্য SO4 বাই নেগেটিভ বা OH- আয়ন ওরা অ্যানোডে যাওয়ার আগেই যে অ্যানোড তড়িৎদ্বারটা আমরা ব্যবহার করছি কপার তড়িৎদ্বার, সেই কপার তড়িৎদ্বার কি করবে, সে দুটো ইলেকট্রন কিন্তু বর্জন করবে। দেখো, দুটো ইলেকট্রন বর্জন করেছে এবং Cu বাই পজিটিভ আয়ন তৈরি করে সেই আয়নটা কিন্তু ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে চলে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি
যে এক্ষেত্রে যেহেতু অ্যানোড থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আয়ন তৈরি হচ্ছে, তার জন্য ক্রমাগত অ্যানোডটা ক্ষয় হচ্ছে, তার জন্য অ্যানোডের ভর কিন্তু কমছে। তাহলে এই বিক্রিয়ায় আমাদের একটা বিশেষ লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ক্যাথোডের ভর বাড়ছে, যেহেতু এখানে ক্যাথোড মানে কপার জমা হচ্ছে, আর অ্যানোডের তড়িৎদ্বারটা যেহেতু ক্ষয় হচ্ছে, তার জন্য অ্যানোডের ভরটা কিন্তু কমছে। এই সমস্ত কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে, ভালো মতো ভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু এক্সপ্লেন করতে পারবে। এরপর দেখো আরো একটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানোড মাড কি, এর গুরুত্ব লেখো। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ দেখব, সেক্ষেত্রে ধাতু পরিশোধন, কেমন ধাতু পরিশোধন করা হয়, কপার বা তামার যখন তড়িৎ পরিশোধন করা হয়, তখন ওই তড়িৎ বিশ্লেষণ যে ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণের মধ্যে Cu বাই পজিটিভ আয়ন থাকে, সেটা ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে, তার মানে তার বিজারণ হয়, নিয়ে ধাতব কপার রূপে ক্যাথোড সঞ্চিত হয়। আর অ্যানোডের মধ্যে কপার পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে Cu বাই পজিটিভ আয়ন হিসাবে এই মানে দ্রবণের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে চলে আসে, এবং এক্ষেত্রে দেখা যায় যে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়। এবার এক্ষেত্রে অ্যানোডগুলিকে সূক্ষ্ম মসলিনের থলি দিয়ে ঘিরে রাখা হয়, এবং যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ওই মসলিনের থলির মধ্যে অনেক কিছু জমা হয়, বা যেগুলো কাজে লাগবে না, তড়িৎ বিশ্লেষণের পরে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেই বর্জ্য পদার্থের মধ্যে অনেক মূল্যবান ধাতু এর মধ্যে কিন্তু থাকে। যখন কপারের তড়িৎ পরিশোধন করা হয়, তখন এক্ষেত্রে কিছু তড়িৎ ধনাত্মক ধাতু যেমন আয়রন, Fe, নিকেল, Ni, Zn, জিঙ্ক, এগুলো কিন্তু থাকে। আবার যেগুলো কম তড়িৎ মানে কম ইলেকট্রোপজিটিভ যে সমস্ত ধাতু যেমন সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড, এগুলো কিন্তু ওই অশুদ্ধির সাথে ওই অ্যানোডের নিচে একটা মসলিনের থলি থাকে, সেই মসলিনের থলির মধ্যে কাদার আকারে কিন্তু জমা হয়, এটাকে বলছে অ্যানোড মাড। তাহলে যদি সংক্ষেপে লিখতে হয় তোমরা কি লিখবে? দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার পরিশোধন করার সময় অশুদ্ধি রূপে কপারের সাথে মিশে থাকা কম ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম ইত্যাদি কাদার আকারে অ্যানোডের নিচে সঞ্চিত হয়, একে অ্যানোড মাড বলে। গুরুত্ব তোমরা এখান থেকে লিখতে পারবে। দেখো, অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতুগুলি সংগ্রহ করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কপার সালফেটের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হয় না কেন? একই রকম নিচ্ছি, এরও আম্লিক লবণ নিচ্ছি, তখন ক্যাথোডে কপার পাচ্ছি, অ্যালুমিনিয়ামের আম্লিক লবণ নিচ্ছি কিন্তু ক্যাথোডে অ্যালুমিনিয়াম পাচ্ছি না কেন? দেখো, এক্ষেত্রে দুটোই আম্লিক দ্রবণ, তাহলে আম্লিক করার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি H2SO4 মেশানো হয়েছে। লৌহ H2SO4 মিশ্রিত আম্লিক কপার সালফেট দ্রবণে কপার সালফেট এবং জল নিম্নলিখিতভাবে, এটা H2O, কেমন, জল নিম্নলিখিতভাবে বিয়োজিত হয়। কপার সালফেট Cu বাই পজিটিভ আর SO4 বাই নেগেটিভ, এটা H প্লাস OH মাইনাস এনে ভেঙে যাচ্ছে। এবার এখন ওই দ্রবণে তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে একই সঙ্গে Cu বাই পজিটিভ, এটা ক্যাটায়ন, আর H প্লাস ক্যাটায়ন, তাহলে দুটোই ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত, এটা আমরা একবার ডিসকাস করেছি। তার জন্য Cu বাই পজিটিভ আয়নের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা H প্লাস আয়ন অপেক্ষা বেশি হয়। যেটা হাইড্রোজেনের নিচে থাকবে, মানে দুটো যদি আমরা কম্পেয়ার করি, দুটোর মধ্যে যেটা নিচে থাকবে সেটা কিন্তু মানে আধান মুক্তির প্রবণতা তার বেশি হবে। তাহলে কপারটা নিচে আছে, তার জন্য Cu বাই পজিটিভ আয়নের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। তাহলে ক্যাথোডে কপার মুক্ত হবে কি করে? দেখো, Cu বাই পজিটিভ আয়ন ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন নেবে, ধাতব কপারে পরিণত হবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে কপারটা পাই। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে যে এখানেও দেখো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 ভেঙে যাচ্ছে 2Al3+ আর 3SO4 বাই নেগেটিভ, আর জলটা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। এক্ষেত্রে ক্যাটায়ন অ্যালুমিনিয়াম 3+ আর H+ দুটোই আকৃষ্ট হয়। কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেমন আমরা দেখছিলাম কপারটা হাইড্রোজেনের নিচে কপারটা ছিল, তাই না? কিন্তু অ্যালুমিনিয়ামটা হাইড্রোজেনের উপরে আছে। তাহলে যদি আমরা এই দুটো কম্পেয়ার করছিলাম, তখন হাইড্রোজেন আর কপারের মধ্যে কপারটা নিচে আছে, তার জন্য কপারটা ক্যাথোডে যাচ্ছিল। এবার এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করছি অ্যালুমিনিয়াম আর H+, তাহলে অ্যালুমিনিয়ামটা হাইড্রোজেনের উপরে অবস্থিত, তাহলে যেটা নিচে থাকে সেটা যায়। যেমন এখানে হাইড্রোজেন আর কপারের মধ্যে কপারটা নিচে ছিল, তার জন্য ক্যাথোডে যাচ্ছিল। এই দুটোর মধ্যে এটা নিচে আছে হাইড্রোজেনটা, তাহলে হাইড্রোজেনটা কিন্তু ক্যাথোডে যাবে, যেহেতু এটার আধান মুক্তির প্রবণতা বেশি। তার ফলে কি হচ্ছে, ক্যাথোডে কিন্তু অ্যালুমিনিয়াম যাচ্ছে না, বরং হাইড্রোজেন যাচ্ছে। হাইড্রোজেন গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে, পরে এরকম ভাবে আরো একটা হাইড্রোজেন তৈরি হচ্ছে, নিয়ে দুটো হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে বা হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো,
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? বিশুদ্ধ অ্যালুমিনা মানে Al2O3 শুধুমাত্র ব্যবহার করা হয় না, তার সঙ্গে আর কি কি থাকে দেখো, আরো দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে ক্রায়োলাইট আর ফ্লুওস্পার। অ্যালুমিনিয়াম থাকে 20%, ক্রায়োলাইট যেটা হচ্ছে AlF3 কমা দিয়ে 3NaF সেটা 60% ব্যবহার করা হয়, আর ফ্লুওস্পার সেটা 20% ব্যবহার করা হয়। এর সাথে প্রশ্ন আছে যে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়। ক্যাথোডে কি ব্যবহার করা হয় দেখো, লোহা বা স্টিল নির্মিত একটি আয়তাকার ট্যাঙ্কের ভেতরের দিকে গ্যাস কার্বনের পুরু আস্তরণ থাকে যা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যানোড হিসাবে ট্যাঙ্কের উপর দিক থেকে একটা অনুভূমিক মানে এরকম ভাবে, অনুভূমিক মানে এরকম, আর লম্বা হয়ে খাড়া ভাবে মানে এরকম, তাহলে অনুভূমিক ভাবে কপার দণ্ডের সাহায্যে কয়েকটি গ্রাফাইট দণ্ডকে কিন্তু ঝুলিয়ে দিয়ে তড়িৎ বিশ্লেষণের মধ্যে আংশিক ডোবানো থাকে। এই গ্রাফাইট যে দণ্ডগুলো সেগুলো অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য বলেছে, তোমরা এখানে 4টি পার্থক্য দেখতে পাচ্ছ। দেখো, প্রথম হচ্ছে মানে পার্থক্যের বিষয় হচ্ছে তড়িৎ পরিবহনের সময় ভৌত অবস্থা। ধাতুর মধ্য দিয়ে দেখো, ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, যেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্যগুলো কিন্তু কঠিন অবস্থায় নয়, বরং এদের যেটা গলিত অবস্থা বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে সক্ষম। নেক্সট হচ্ছে পার্থক্যর বিষয় তড়িৎ পরিবহনের মাধ্যম। ধাতুর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, যেমন তামার তার, অ্যালুমিনিয়ামের তার, সেই সমস্ত ধাতুতে থাকা যে মুক্ত ইলেকট্রন সেগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্যে মুক্ত ইলেকট্রন নয়, তাদের যখন বিয়োজন ঘটে নিয়ে ক্যাটায়ন আয়ন তৈরি হয়, সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। নেক্সট, পরিবর্তন। তড়িৎ পরিবহনের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু ঘটে না, মানে তামার তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট অফ করলে সেটা তামার তারই থাকে, শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে, রাসায়নিক কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু এখানে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে আর নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, মানে নতুন ক্যাটায়ন আয়ন তৈরি হচ্ছে। নেক্সট দেখো, পরমাণু ও আয়নের স্থানান্তরণ। ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় ধাতু বা পরমাণুর স্থানান্তরণ ঘটে না, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আয়নগুলির স্থানান্তরণ ঘটে। এর সাথে দেখো, প্রশ্ন ছিল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এরপরে দেখো, এই কোশ্চেনটা উপরের যে পার্থক্য সেটা কিন্তু এভাবে দিতে পারে যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। এখানে লিখবে দেখো, এক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, এদের ক্যাটায়ন আয়নগুলো তড়িৎ পরিবহন করে, মানে একটু শুধুমাত্র চেঞ্জ হবে, সেরকম কিছু পার্থক্য নেই। উপরে যে পার্থক্য এবং নিচে যেটা সেটা মোটামুটি প্রায় একই রকম। এখানে তড়িৎ পরিবহন করলে রাসায়নিক পরিবর্তন ঘটে না, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে। ভৌত অবস্থা পারদ ছাড়া অন্যান্য কঠিন মানে অন্যান্যরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। যতগুলো আমরা পরিবাহী দেখি সেগুলো হচ্ছে কঠিন ধাতু, কিন্তু তামাটা হচ্ছে তরল ধাতু এবং সেটা তড়িৎ পরিবহনে সক্ষম। আর এদিকে দেখো, কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য যেগুলো হয় সেগুলো বিগলিত অবস্থায় মানে মেল্টেড অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এরপর দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার দেখে নেব। বলেছে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনা মানে Al2O3 এটার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার মেশানো হয় কেন? আমরা আগে একটা কোশ্চেন পেয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের সময় অ্যালুমিনা মানে Al2O3 এর সঙ্গে 60% ক্রায়োলাইট আর 20% ফ্লুওস্পার মিশিয়ে মিশ্রণ তৈরি করে তা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয়, তাই না? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় 20%, ক্রায়োলাইট 60% আর ফ্লুওস্পার 20%। এবার বিশুদ্ধ অ্যালুমিনা শুধুমাত্র কেন ব্যবহার করা হচ্ছে না? তার কারণ এটার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট 2050 ডিগ্রি সেলসিয়াস। এই উচ্চ উষ্ণতা সৃষ্টির জন্য যেমন প্রচুর তাপশক্তি খরচ হয়, তেমনি উচ্চ উষ্ণতায় তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন অ্যালুমিনিয়ামের বেশিরভাগ বাষ্পীভূত হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে দুটো ড্রব্যাক রয়েছে। কি কি? একটা হচ্ছে যে এই উষ্ণতা মানে 2050 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি করতে হবে যদি আমি শুধুমাত্র বিশুদ্ধ অ্যালুমিনা নিই, তাহলে এই উষ্ণতা সৃষ্টি করতে প্রচুর তাপশক্তি খরচ হবে। আর 2 নম্বর অসুবিধা হচ্ছে যে আমরা অ্যালুমিনা নিলাম, Al2O3 নিলাম, নিয়ে এত উষ্ণতা সৃষ্টি করলাম, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমার তৈরি হবে কিন্তু সেটা বাষ্পীভূত হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি আমরা ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মেশানো হয়, তাহলে সেই মিশ্রণটির গলনাঙ্ক প্রায় 900 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তখন কিন্তু আর 2050 লাগে না, 900 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তড়িৎ বিশ্লেষণটা হয়। ফলে তড়িৎ শক্তির অপচয়টা কমে যায়, আর অ্যালুমিনিয়াম যেটা উৎপন্ন হয় সেটা কিন্তু যেহেতু কম উষ্ণতা, তার স্ফুটনাঙ্কের থেকে কম উষ্ণতা, তাহলে সেটা কিন্তু বাষ্পীভূত হয় না, অর্থাৎ ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু সঞ্চিত হয়।
তাছাড়া ফ্লুওস্পার কেন ব্যবহার করা হচ্ছে? ফ্লুওস্পার দ্রবণের কি করছে, সান্দ্রতাটাকে কমিয়ে আয়ন চলাচল বাড়িয়ে দেয়, ফলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা বাড়ে ও তড়িৎ বিশ্লেষণ দ্রুত ঘটে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে পরবর্তী তড়িৎ প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার না করে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয় কেন? দেখো, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরবর্তী তড়িৎ প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কি হতো? এক্ষেত্রে আমরা যদি ব্যবহার করতাম তাহলে প্রতি মুহূর্তে অল্টারনেটিং কারেন্ট মানে সেটা প্রতি মুহূর্তে তড়িৎ পরিবহনের অভিমুখটা পাল্টে যাচ্ছে, ফলে তড়িৎদ্বার দুটির মেরুধর্মিতাও পরিবর্তিত হয়। আমি হয়তো ভেবেছি এটার মধ্যে এটা ক্যাথোড এটা অ্যানোড, এটা ক্যাথোড এটা অ্যানোড, কিন্তু অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করছি তার জন্য এই মুহূর্তে আমি এটা ক্যাথোড ভাবছি, পরের মুহূর্তে এটা অ্যানোড হয়ে যাবে, আবার এটা ক্যাথোড আবার অ্যানোড আবার ক্যাথোড আবার অ্যানোড। এটাও তাই, অ্যানোড আছে, যেহেতু তড়িৎ পরিবহনের অভিমুখটা পাল্টে যাচ্ছে বারবার, মানে তড়িৎ পরিবহন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সেটা কিন্তু পাল্টে যাচ্ছে, তাহলে অ্যানোডটা ক্যাথোড হবে, ক্যাথোড অ্যানোড হবে, বারবার এটা ইন্টারচেঞ্জ হবে। ফলে ধরো ক্যাটায়ন রয়েছে, কোন একটা প্লাস ক্যাটায়ন রয়েছে, সেটা এদিকে যাবে, অ্যানায়নগুলো এদিকে যাবে। এবার ডাইরেক্ট কারেন্ট হলে অসুবিধা নেই, কিন্তু অল্টারনেটিং কারেন্ট যদি হয় তাহলে এটা ক্যাথোড, এই ক্যাটায়নগুলো আসছে, পরের মুহূর্তে এটা অ্যানোড, তাহলে এটা আবার ভাববে আচ্ছা ঠিক আছে তাহলে এটা ক্যাথোড, তাহলে এদিকে যাচ্ছি, তাহলে ও এদিকে আসার চেষ্টা করবে, আবার এটা অ্যানোড হয়ে যাবে, এটা ক্যাথোড আবার এদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে ক্যাটায়নগুলো সে ভেবে পাবে না যে কোনটা ক্যাথোড, একরকম ভাবে অ্যানায়ন সে বুঝতে পারবে না যে কোনটা অ্যানোড, তার কারণ এটা এখন অ্যানোড আবার ক্যাথোড আবার অ্যানোড আবার ক্যাথোড, বারবার কিন্তু এদের মেরুধর্মিতা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে তড়িৎ বিশ্লেষের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কোনো তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হয় না এবং গতিহীন অবস্থায় থাকে। মানে এরা কি করে, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো বিরক্ত হয়ে যায়, যে তারা ভাবে যে এটা ক্যাথোড, কিন্তু পরের মুহূর্তে দেখছে অ্যানোড আবার ক্যাথোড আবার অ্যানোড, এদের কোনো নিজস্ব কোনো ঠিক নেই, এটা ক্যাথোড অ্যানোড, মানে এদের ক্যাথোড এবং অ্যানোড এরা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য এরা কি করে, এরা কিন্তু গতিশীল ছিল এতক্ষণ, এবার এরা গতিহীন হয়ে পড়ে, মানে এরা কিছুটা কম্পনের মতো হয়, নিয়ে এরা এক জায়গায় স্থির হয়ে যায়, এরা কোনো দিকে যায় না। এরা ভাবে যে ঠিক আছে ক্যাথোড অ্যানোড এরা নিজেরাই যত ঝামেলা করার সেটা করে নিক, আমরা কোনো দিকেই যাব না, তার কারণ এরা তো বারবার বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে এরা ক্যাথোড অ্যানোড কোনোটাই বুঝতে পারছে না, কোনো দিকে যাবে না, কোনো দিকে আকৃষ্ট হবে না, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন একটা জায়গায় স্থির হয়ে থাকবে। এবার যখন ক্যাথোড এবং অ্যানোডের দিকে কোনো আয়নই যাবে না, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন যেহেতু যাচ্ছে না, ফলে কি হবে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটবে না, তাই না? ফলে তড়িৎ বিশ্লেষণ যদি নাই ঘটে তাহলে আমরা অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করে কি লাভ, তাই না? আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে হবে, আর অল্টারনেটিং কারেন্ট পরবর্তী প্রবাহ ব্যবহার করলে সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা এসি ব্যবহার করতে পারবো না, এসি মানে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করতে পারবো না। আর ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করলে সেক্ষেত্রে অসুবিধা হয় না, ক্যাথোড অ্যানোডের প্রকৃতি নির্দিষ্ট থাকে, মানে এটা ক্যাথোড এটা ক্যাথোডই থাকবে, এটা অ্যানোড তো অ্যানোডই থাকবে, তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে অ্যানায়নগুলো অ্যানোডে যাবে, তাদের কোনো অসুবিধা হবে না, মানে ক্যাথোড অ্যানোড চিনতে কোনো অসুবিধা হবে না। এবং তড়িৎ বিশ্লেষের আয়নগুলি বিপরীত আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়, ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটে। তাই তড়িৎ বিশ্লেষণে পরবর্তী তড়িৎ প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট ব্যবহার না করে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। নেক্সট এখানে আইডেন্টিফাই করতে হবে, অনেকগুলো দিয়েছে, তার মধ্যে কোনটা তীব্র কোনটা মৃদু কোনটা তড়িৎ অবিশ্লেষ্য এটা কিন্তু মনে রাখবে। যেমন এগুলো দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিটিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, দেখো এটা ফর্মিক অ্যাসিড, HCOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ইউরিয়া, গ্লুকোজ, কেরোসিন, পারদ, গ্রাফাইট, চিনি, জলীয় দ্রবণ, এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। নেক্সট কোশ্চেন, ধাতুর তড়িৎ পরিশোধন বলতে কি বোঝো, আর তামার তড়িৎ পরিশোধনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? ধাতুর তড়িৎ পরিশোধন মানে সাধারণ পদ্ধতিতে আকরিক থেকে নিষ্কাশিত ধাতুতে বিভিন্ন ধরনের অশুদ্ধি মিশে থাকে। যখন আমরা অ্যানোড মাড পড়েছিলাম তখন দেখেছিলাম যে কপারের তড়িৎ পরিশোধনের সময় অনেক কিছু অশুদ্ধি মিশে থাকে, তাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অবিশুদ্ধ ধাতু থেকে অশুদ্ধিগুলি দূরীভূত করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকে তড়িৎ বিশোধন বা তড়িৎ পরিশোধন বলে। আর তামার তড়িৎ পরিশোধনে ক্যাথোডে দেখো বিশুদ্ধ পাতলা কপারের পাত ব্যবহার করা হয়, আর অ্যানোডে অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড ব্যবহার করা হয়। আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে লঘু সালফিউরিক অ্যাসিড 5 থেকে 10% মিশ্রিত কপার সালফেট দ্রবণ ব্যবহার করা হয়। এখানে মনে রাখবে অবিশুদ্ধ কপারে যেটা মোটা দণ্ড সেটাকে বলা হয় ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার মানে যার মধ্যে কপারের পরিমাণ হচ্ছে 97 থেকে 98%। কেমন? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ধাতু নিষ্কাশন কি আর তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। ধাতু নিষ্কাশন মানে
কোন ধাতুর যৌগ বা আকরিক থেকে, মেনলি আকরিক সেটা, সেই আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতু মানে সেই ধাতুকে পৃথক করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। তড়িৎ লিপনের উদ্দেশ্যটা দেখে নাও। প্রথম উদ্দেশ্য হচ্ছে ধাতু বা ধাতু সংকরের নির্মিত কোনো দ্রব্যকে জলীয় বাষ্প, অক্সিজেন তথা জলবায়ু বা রাসায়নিক পদার্থের অ্যাসিড ক্ষার প্রভৃতির আক্রমণ থেকে রক্ষা করা। যেমন আমরা ক্লাস 8 থেকে পড়ে এসেছি যে লোহার জিনিসে মরচে পড়া প্রতিরোধ করতে নিকেল, জিঙ্ক ইত্যাদির প্রলেপ দেওয়া হয়, তাই না? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া, সেটা আমরা পড়েছিলাম যে গ্যালভানাইজেশন পদ্ধতি। নেক্সট, ধাতু বা বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা, উজ্জ্বলতা বাড়ানোর জন্য তড়িৎ লেপন করা হয়। এছাড়া ধাতু বা বস্তুর ক্ষয়রোধ ও স্থায়িত্ব বাড়ানোর জন্য তড়িৎ লেপন করা হয়। তাহলে আজকে আমরা তড়িৎ লিপনের উদ্দেশ্য পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট আমরা এই চ্যাপ্টার থেকে আরেকটি ক্লাস প্রোভাইড করব, যেখানে আমরা বাকি যে সমস্ত রিমেনিং প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের কাছে যাদের পুরনো টেস্ট পেপার রয়েছে গত বছরের, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-2024 এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে অ্যাটলিস্ট এখন থেকে তোমরা চেষ্টা করবে এবিটিএ টেস্ট পেপার গত বছরের সেখানকার যত ফিজিক্যাল সায়েন্সের সেট রয়েছে, লাইফ সায়েন্সের সেট রয়েছে, সেগুলো সলভ করে নেওয়ার। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের গত বছরের পুরো সলিউশন কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।